কাছে বা দূরের যে যেখান থেকেই দেখছেন সবার প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে গরু পালন সম্পর্কে কিছু কথা বলবো। ইদানিং অনলাইনে খুব বেশি দেখছি এই গরু পাললে বছরে আপনার ভাগ্য ঘুরে যাবে, ওই গরু পাললে দিনে আপনার ভাগ্য ঘুরে যাবে এবং এমন কিছু ভিডিও যেগুলোতে প্রচুর ভিউ হয়। আবার অনেকেই লেখেন যে নিচের 20টি 30টি 50টি নিয়ম মানলে আপনি গরু খামারে কখনো ঢুকবেন না। ভাই, আমি চাষি পরিবারের একজন সন্তান। গরু পালন করা এবং গরু থেকে লাভ করা এই বিষয়টা আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি। তো যাই হোক, অনেক দিন পরে আসলে ভিডিওতে আসলাম। আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে আমার প্রবাসী ভাই যারা দেশের মায়া ত্যাগ করে আত্মীয় স্বজন পরিবারকে রেখে দেশের বাইরে বছরের পর বছর কাটিয়ে একটা সঞ্চিত অর্থ নিয়ে শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে দেশে এসে গরুর খামার করে লস করেন, তাদের কথা ভাবলে খুবই কষ্ট হয়। অথবা আমার অনেক শিক্ষিত বেকার যুবক ভাই বোনেরা আছেন যারা শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখে চাকরি করব না, লাইভ স্টক সেক্টর নিয়ে কাজ করবো এবং সফল হব, এভাবে তারাও শুরু করেন। অনেকেই আসলে শুরুতে হোঁচট খান। সবাই আসলে এক্ষেত্রে সফল সেটা বলবো না, আবার সফলতার হার যে একদম জিরো আমি সেটাও বলবো না। আমার খুব ভালো লাগে সাইফুল ভাই, বিসমিল্লাহ অ্যাগ্রোর যে সাইফুল ভাই একটা পরিচিত মুখ এই সেক্টরে আমাদের, এবং আমি বলবো যে আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য উনি একজন মডেল। তো যাই হোক, আমরা আসি। আমি 3-4টা কথা বলবো। প্রথম কথা হলো, আপনি যদি বাণিজ্যিকভাবে গরুর খামার করতে চান, শুধু গরু না, যে কোনো খামার আপনি যদি বাণিজ্যিকভাবে করতে চান, তাহলে আমার মতে প্রথম আপনার যে জিনিসটা থাকতে হবে সেটা হলো ওই সেক্টরে আপনার আসলে বাস্তব অভিজ্ঞতা আছে কিনা। যেহেতু গরু খামার নিয়ে কথা বলবো, আপনি যদি বাণিজ্যিকভাবে পেশা আকারে যদি গরু খামার করতে চান, তাহলে অবশ্যই আগে কিন্তু আপনার এই সম্পর্কিত বাস্তব জ্ঞান থাকতে হবে। এখন হয়তো বলতে পারেন যে ভাই, শুরু যদি না করি তাহলে বাস্তব জ্ঞান কীভাবে আসবে? হ্যাঁ, শুরুটা আসলে করাটা খুবই ইম্পর্ট্যান্ট। শুরুটা কিভাবে করবেন? শুরুটা আপনাকে করতে হবে, আপনি দুধের খামার করতে চাচ্ছেন নাকি মাংসের জন্য গরু উৎপাদন করবেন বা মাংসের জন্য পালবেন, এটা আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এবং এই সিদ্ধান্তটি যথাযথ নেয়ার ক্ষেত্রে আপনাকে আগে যে কাজটি করতে হবে সেটি হলো যে আপনাকে মার্কেট ডিমান্ড সার্ভে, অর্থাৎ বাজারে আপনি যে জিনিসটা আসলে উৎপাদন করতে চাচ্ছেন, যে খামারটি করতে চাচ্ছেন, ওই খামারের বা ওই উৎপাদিত পণ্যের চাহিদা কতটুকু আছে। সোজা কথা যদি বলি, আপনি যদি গরুর দুধের খামার করতে চান, যে দুধ উৎপাদন করবেন, তাহলে আপনার খামারটি যেখানে আসলে আপনি করতে চাচ্ছেন, আপনার যে গ্রাম বা আপনি যেখানে খামারটি করবেন সেই অঞ্চলে দুধের চাহিদা কতটুকু আছে সেটা আগে আপনাকে বুঝতে হবে। যদি আপনি পার ডে প্রতিদিন যদি আপনি 100 কেজি দুধ উৎপাদন করেন বা 100 কেজি দুধ উৎপাদন করবেন এরকম এক্সপেকটেশন নিয়ে যদি আপনি কাজ শুরু করেন, তাহলে আগে আপনি দেখেন যে আপনার ওই এলাকাতে 100 কেজি দুধের চাহিদা আসলে আছে কি না। চাহিদা যদি থাকে, তারপরে আপনি দেখেন যে স্থানীয় বাজারে আসলে দুধের কেজি বা দুধের লিটার কত টাকা, এবং সেই টাকায় বিক্রি করে আপনার পোষাবে কিনা। এই বিষয়টাই হচ্ছে যে বাজারের চাহিদা যাচাই করা। কারণ আপনি 100 কেজি 200 কেজি 500 কেজি উৎপাদন করেন, সমস্যা নাই, যদি সেই পরিমাণ চাহিদা আপনার স্থানীয় বাজারে থাকে। আর যদি স্থানীয় বাজারে ওই পরিমাণ দুধের চাহিদা না থাকে, তাহলে আপনি যত ভালো দুধই উৎপাদন করেন, আপনি কিন্তু লাভবান হবেন না। এখন দুধের এত গেল চাহিদার বিষয়। এখন দুধের গরু বা দুধের খামার করা আসলে কি খুব সহজ ব্যাপার? আমরা ইউটিউবে দেখি যে এক গরু 25 কেজি 30 কেজি পর্যন্ত দুধ হচ্ছে। দাম কত? 4 লক্ষ 5 লক্ষ টাকা। আমরা অনেক সময় দেখে মনে করি, এই বাছুর সহ গরুটা কিনে নিয়ে আসলেই আমার মোটামুটি মাসে 20-25 হাজার টাকা তো আমি এই গরু থেকে ইনকাম করতে পারবো। ভাই, দেখতে খুব সহজ মনে হয়, কিন্তু সত্য কথা বলতে গাভী সেক্টর এতটা সহজ না। আমি যে যতটুকু বুঝি, কেউ যদি শুরু করতে চান, যদি গাভীর সেক্টরে আপনার যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে আমি বলবো আপনি
সর্বোচ্চ 2টা থেকে 3টা বা 4টা ক্রস গাভী, অর্থাৎ যেগুলো আমাদের দেশি গাভীর পেটে বিদেশি ফ্রিজিয়ান হতে পারে বা অস্ট্রাল হতে পারে, এই জাতীয় যে গাভীগুলো মোটামুটি 8 থেকে 10 বা 12 লিটার দুধ দেয় সর্বোচ্চ, এই ধরনের 2টা 3টা বা 4টা গাভী নিয়ে আপনি শুরু করেন। আপনার শুরুটা হবে আপনার শিক্ষার জন্য। আপনি ধরে নেবেন প্রথম 2 বছর বা 3 বছর আপনি এখান থেকে তেমন লাভ কিছুই পাবেন না, কিন্তু আপনি যে লাভটা পাবেন ওই লাভটার মূল্য অনেক বেশি, আপনার যে অভিজ্ঞতা। এবং ওই 3টা 4টা গাভী থেকেই আপনি তাদের পেট থেকেই যদি 20 লিটার 22 লিটারের গাভী তৈরি করতে পারেন, তখনই আপনি হবেন সফল খামারি। অর্থাৎ এরকম 3টা 4টা গাভী নিয়ে যদি আপনি 3 বছর লালন পালন করেন, তাহলে আপনার অভিজ্ঞতাও এসে যাবে এবং ওই গাভীগুলো থেকে আপনার আরও একটু ভালো জাতের যে গাভীগুলো আসবে, সেগুলো যখন 20-22 লিটার দুধ দেবে, ওগুলো ম্যানেজমেন্ট করতে আপনার আর তেমন কোনো সমস্যা হবে না। তবে গাভী সেক্টরে আমি একটা কথাই বলবো, গাভী সেক্টরে যারাই আসবেন, আমার নিজেরও 4টা গাভী ছিল, আমি সেই জন্য বলছি, গাভীর দুধ দহন থেকে শুরু করে গাভীর গোয়াল পরিষ্কার করা, গাভীকে গোসল করানো, গাভীর ঘাসের যে জমি থাকবে সেই ঘাসের জমি নিড়ানো পর্যন্ত এই সমস্ত কাজ যদি আপনি নিজে হাতে করতে পারেন, বাছুর ডেলিভারি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, এই সব কিছু যদি আপনি নিজে হাতে করতে পারেন, সেই করার সময় এবং মানসিকতা এগুলো যদি আপনার মধ্যে থাকে, তখনই আপনি গাভী সেক্টরে আসেন। কারণ গাভী সেক্টরে আপনাকে 24 ঘন্টা নিজেকে নিয়োজিত রাখতে হবে। এমনকি আপনি ঘুমানোর আগেও যদি সম্ভব হয় প্রতিটি গাভীর মাথায় একটু করে হাত বুলিয়ে তারপরে আপনি ঘুমাতে যাবেন। বাছুরগুলোকে নিজের সন্তানের মতো করে আদর করে করে বড় করতে হয়। তাদেরকে নির্দিষ্ট পরিমাণ দুধ খাওয়ানো, নির্দিষ্ট পরিমাণ পানি খেতে দেওয়া বা কাঁচা ঘাস খেতে দেওয়া। হ্যাঁ, ছোটো বাছুরগুলোকে একদম ছোট একটি বাচ্চার মতো করে আসলে আদর করতে হয়। তো এই যদি গাভী সেক্টরে আপনি আসেন, আমি আমার যেটা মূল কথা, যে গাভী আপনাকে প্রথমত যে বাজারে দুধের চাহিদা আছে কিনা স্থানীয় বাজারে, এটা দেখবেন। যদি চাহিদা থাকে তাহলে আপনি ক্রস 2টা 3টা বা 4টা গরু দিয়ে আপনি শুরু করবেন। এবং গাভীর জন্য অবশ্যই অবশ্যই আপনার যদি 4টা গাভী থাকে তাহলে মিনিমাম 15 থেকে 20% উঁচু জমি থাকতে হবে, যেখানে আপনি বছরে অন্তত 7 থেকে 8 মাস ঘাস পেতে পারেন। কারণ গাভীর ঘাসের কোনো বিকল্প নাই। আপনি যত দানাদার খাবারই দেন না কেন, গাভীর সবথেকে বড় সমস্যা হচ্ছে একটা বাচ্চা নেওয়ার পরে তার পরবর্তী বাচ্চাটাকে সঠিক সময়ে কনসেপ্ট করানো। এবং এই বাচ্চাটাকে সঠিক সময়ে কনসেপ্ট করানোর জন্য গাভীর ঘাসের কোনো বিকল্প নেই। এবং তার কাছ থেকে আপনি যে দুধটা আশা করেন, সেই দুধটাও যদি পর্যাপ্ত পেতে চান, সেক্ষেত্রে ঘাসের কোনো বিকল্প নেই। তো এতটুকু আসলে আমি বুঝি। এবং গাভীকে কখন আপনি কৃমিনাশক করাবেন, কখন তাকে অন্য অন্য যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো দিবেন, এই বিষয়গুলো আপনাকে ভালো করে বোঝার জন্য আপনার স্থানীয় এলাকাতে যদি কোনো গাভীর খামার থেকে থাকে, অথবা কেউ 2টা 4টা গাভী পালন করে 2-4 বছর তার অভিজ্ঞতা হয়েছে, এরকম কোনো শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে অবশ্যই আপনি পরামর্শ নেবেন। আর ইউটিউবে আমার দেখাচোখি যেটা মনে হয়েছে যে গাভী সেক্টরে বা এই লাইভ স্টক গরুর ক্ষেত্রে যদি আপনি যদি গরুতে আসলে ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে বিসমিল্লাহ অ্যাগ্রো সাইফুল ভাই, ওনার চ্যানেলগুলো বা ওনার যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি বারবার দেখতে পারেন। যদি তার সাথে যোগাযোগ করার সুযোগ হয় সেটাও করতে পারেন। আরও বড় খামারি হিসাবে আমি বলবো ডিজাইন অ্যাগ্রো রাজীব বুল হাসান স্যার, উনিও খুব গরু সম্পর্কে আমার যতটুকু মনে হয়েছে যে উনি খুব ভালো জানেন। তো এখানে আসলে আমি কাউকে মার্কেটিং করছি বা কারোর পক্ষে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি সেটা না, আমি নিজেও এই সেক্টরটাকে প্রচুর ভিজিট করি। ওনাদের ভিডিওগুলো দেখে আমি অনেক কিছু শিখেছি, সেই জায়গা থেকে আমি আপনাদের ভাই হিসাবে এটা বললাম। আর এবার আসি ফ্যাটেনিং সেক্টর, অর্থাৎ গরু মোটা তাজাকরণ। এটাও হচ্ছে যে আপনাকে মার্কেট যাচাই করতে হবে। সাধারণত বড় আকারের গরু খামার আমরা যারা করি বা করতে চাই, তারা কুরবানিকে টার্গেট করি। আসলে শুধুমাত্র কুরবানিকে টার্গেট করে আপনি যদি ফ্যাটেনিং করেন, সেক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে কাঙ্ক্ষিত যে মুনাফা সেটা হয়তো অনেক সময় আমরা পাই না। যেমন আমরা যদি দেখি বিগত কয়েক বছরের মধ্যে এবছর কুরবানির ঈদে গরুর দাম কিন্তু তুলনামূলক অনেক কম ছিল।
আরেকটা বিষয় আমার যেটা মনে হয় যে আমাদের দেশে সবসময়ই ১,২০,০০০ থেকে ১,৮০,০০০ এই রেঞ্জের যে মোটা তাজাকরণের যে গরুগুলো, এই গরুগুলোর চাহিদা সবথেকে বেশি থাকে। এখন আপনি আপনার স্থানীয় বাজারটাকে আপনাকে বুঝতে হবে। সেটা কুরবানির ঈদ উপলক্ষে হোক, আর এমনি সারা বছরেই বিভিন্ন কষায়ের দোকানে হোক। যে গরু আসলে কোন গরুগুলোর চাহিদা সবথেকে বেশি থাকে। আপনি যদি একটা গরুকে মনে করেন যে ৫,০০,০০০, ৭,০০,০০০ টাকা করে করবেন, আসলে আপনি গরু বড় করতে পারবেন বা সেরকম খুব আ হেভি পার্সেন্টেজের যে গরুগুলো আমাদের দেশে এখন হচ্ছে সেগুলো মোটামুটি ২.৫ বছর ৩ বছরের মধ্যে ১২-১৪ মণ মাংস তারা আসলে গেইন করতে পারে। কিন্তু আসলে ওই গরুগুলোর স্থানীয় বাজারে কতটুকু চাহিদা আছে এটা বুঝতে হবে। তাহলে ফ্যাটেনিং এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমার স্থানীয় বাজারে কোন গরুগুলোর চাহিদা বেশি এটা আগে যাচাই করা। এরপরে হচ্ছে যে সেই অনুযায়ী আমি যে গরুগুলো কিনবো সেই গরুগুলো আমাকে সেই গরুগুলোর বডি স্ট্রাকচার, সেই গরুগুলোর বয়স, সেই গরুগুলোর জাতমান, হ্যাঁ? অনেক কিছুই আসলে দেখে সেগুলো আসলে কতটুকু সুস্থ বা আমি বাড়িতে এনে তাকে কতটুকু ডেভেলপ করতে পারবো, এই বিষয়গুলো আপনি শুরুতে বুঝতে পারবেন না। শুরুতে আপনি বুঝতে পারবেন না, যে কারণে আপনি যখন গরু ক্রয় করবেন সেটা গ্রাম থেকে হোক বা স্থানীয় বাজার থেকে হোক, এ বিষয়ে যারা মোটামুটি একটু অভিজ্ঞ, তবে যারা প্রফেশনাল দালাল তাদেরকে না। আপনার শুভাকাঙ্ক্ষী বা গরু বিষয়ে ভালো বুঝে এরকম একজন ব্যক্তিকে আপনি একটু রিকোয়েস্ট করে তাকে সঙ্গে করে আপনি নিয়ে যেয়ে গরু কিনবেন। একটা কথা বারবার বলি ভাই, আপনি কিনে যদি না জিতেন, বিক্রয় করতে গিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না। একটা গরু হয়তো আপনি কিনতে গিয়ে সে গরুটা ১০,০০০ টাকা বেশি দিয়ে কিনলেন। যে ভালো বুঝে সে গেলে হয়তো ১০,০০০ টাকা কম হতো। তার মানে কি? যে ওই গরুটা কিন্তু আপনি শুরুতেই ১০,০০০ টাকা মাইনাসে থাকলেন। তাহলে সেখান থেকেও কিন্তু আপনার লাভ করাটা একটু কঠিন হয়ে যাবে। তো এইজন্যে ১ম দিকে যে একটু ভালো বুঝে সেরকম একজন শুভাকাঙ্ক্ষীকে সাথে নিয়ে তার কাছ থেকে আপনাকে শিখে নিতে হবে যে গরু উনি কোন বিষয়গুলো দেখে আসলে কেনেন। তো আমরা সাধারণত যারা একটু এই বিষয়গুলো নাড়াচাড়া করি, আমরা যেটা বলে থাকি, আপনি যে ধরনের গরুই কেনেন, সুস্থ গরুর কিছু লক্ষণ আছে। যেমন তার চোখগুলো একদম জ্বলজ্বল করবে, গায়ের পশমগুলো একদম গায়ের সাথে মানে লাগা থাকবে যদি একদম বাছুর গরু না হয়, এবং গরুর যে নাক আছে সেই নাকের যে কালো অংশটা, ওই অংশটা একটু ঘাম একটা অবস্থা থাকবে। এবং আরও একটু ভালো হয় আপনি ষাঁড় গরু কেনার সময় যদি বাড়ি থেকে একটু সাথে করে খড় বা কিছু ঘাস নিয়ে গেলেন, গরু খাওয়ার রুচি দেখেও কিন্তু গরুর সুস্থতা নির্ণয় করা যায়। আবার অনেক সময় যেটা হয়, আমি একবার ঠকেছিলাম, গরুর লেজের ভিতরে, অর্থাৎ গরুর যে মলদ্বার, এখানে ঘা থাকে। তো লেজটা হচ্ছে একটু উঁচু করে সেখানে হালকা একটু চাপ দিয়ে দেখবেন। আবার গরুর পায়ের খুরের মধ্যে কিন্তু অনেক সময় ঘা থাকে, যেটা বাজারে হয়তো বোঝা যায় না। এফএমডি হওয়ার লক্ষণ বা এফএমডি হয়েছিল, হয়তো সারেনি পুরাপুরি। সেক্ষেত্রে গরুর পায়ের যে খুর আছে সেখানেও যদি সুযোগ হয় গরুকে একটু হাঁটিয়ে দেখা। তারপরে গরুর অন্ডকোষটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এককোষী বলি যেটা, অর্থাৎ অন্ডকোষ ২ টা হওয়ার কথা স্বাভাবিকভাবে সুস্থ গরুর, কিন্তু ১ টা হয়। এই ধরনের গরুর বডি স্ট্রাকচার ভালো হলেও আমরা সেটা না নেয়ার চেষ্টা করব। এবং গরু ফ্যাটেনিং এর জন্য আপনার শিংযুক্ত গরুই হচ্ছে যে একটু ডিমান্ড বেশি থাকে। অনেক শিং নাই যে গরুগুলো, সেগুলো, অনেক গরু আছে খুব বড় হয়, কিন্তু সেই গরুগুলো বিক্রি করার সময় আসলে বিশেষ করে কুরবানির সময় সেই গরুগুলোর চাহিদা কমে যায়। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখা। আর ষাঁড় গরু সবসময় দেখবেন পায়ের স্ট্রাকচার, আপনার পাগুলো যত মোটা হবে এবং মাজা থেকে ঘাড়